হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমি হালিম তৈরি করার জন্য মশলাটা রেডি করছি। আজকে আমি আপনাদের সাথে হালিমের রেসিপিটা শেয়ার করব। আর মশলার রেসিপিটা শেয়ার করছি না, কারণ আমি এটা অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। যদি আপনারা কেউ মিস করে ফেলেন কিংবা আপনারা জানতে চান, তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই ভিডিওর মধ্যে হালিমের স্পেশাল মশলার রেসিপিটা আছে। এখন আমি এটাকে পাউডার করে নিচ্ছি। এই যে এটা আমার পাউডার করা শেষ। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 ঘন্টা আগে থেকে আমি হালিমের ডালগুলো ভিজিয়ে রেখেছি। এখানে সব কিছুই আছে, গম, মুগ ডাল, মসুরের ডাল, তারপর চানার ডাল, তারপরে পোলাওয়ের চাল, আর সব মিলিয়ে এখানে প্রায় 1 কাপের মতো আছে। আপনারা একটু চেষ্টা করবেন 4 থেকে 5 ঘন্টা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে। আর আপনারা চাইলে এই ডালের মিশ্রণটা কিন্তু বাইরে থেকেও কিনে আনতে পারেন, রেডিমেড কিন্তু পাওয়া যায়। আর আমি কিন্তু সব কিছু ঘরেই তৈরি করেছি, মশলা, ডাল সব কিছুই ঘরেই। এখন আমি এটাকে পেস্ট তৈরি করে নিব। খুব বেশি মিহি করে করতে হবে না, একটু আদা ভাঙা হলেই হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন হতে হবে। এটা আমার নতুন গ্রাইন্ডারটা, তারটা এতই ছোট বলার মতো না, তাই একদম চুলার পাশে কিন্তু করতে হচ্ছে। এই যেটা আমার হয়ে গিয়েছে, এই যে দেখুন, খুব বেশি একদম মিহি পেস্ট হয়নি, একটু দানা দানা রয়ে গিয়েছে। এভাবেই করতে হবে। সবগুলো করা শেষ। এখন আমি হালিমটা রান্না করে নিব। প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ঈদের সময় কিন্তু আপনারা হালিমটা রাখতে পারেন, মিষ্টির সাথে সাথে একটা ঝাল আইটেম, অনেক বেশি ভালো লাগবে আর সবাই কিন্তু অনেক পছন্দও করবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভাজার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা ও রসুনটাকেও ভেজে নিচ্ছি। ভাজার পরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজির চেয়েও একটু বেশি খাসির মাংস। আমি এখানে খাসির মাংস দিয়ে করছি, আপনারা চাইলে গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। এখন আমি এর মধ্যে হালিমের মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেব। এতে করে হালিমের মশলাটা মাংসের ভিতরে খুব বেশি ঢুকে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে, তখন ফ্লেভারটা বিশেষ করে অনেক ভালো আসবে। 4 থেকে 5 মিনিটের মতো মাংসটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাটাকে লোতে রেখেই আমি মাংসটা সেদ্ধ করেছি, এতে করে খুব বেশি সময় লাগেনি। আমি প্রায় এখানে 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপরে ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। পানি যদি লাগে তাহলে আমি আবার পরে অ্যাড করব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ডালটা ফুটে যাবে। আর আপনাদের হয়তো একটু বেশি মনে হচ্ছে, কারণ এটা একটু ছড়ানো প্যান, সেজন্য একটু বেশি মনে হচ্ছে, কিন্তু অতটা বেশি না।
2 থেকে 3 মিনিট পরে এখন হচ্ছে আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিটের মতো একটু কুক করে নেব। এরপরে হচ্ছে হালিমের মশলা দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচের মতো। এখানে হচ্ছে প্রায় 6 জন মানুষের জন্য হালিম, কিন্তু প্যানটার কারণে হয়তোবা একটু বেশি লাগছে আপনাদের। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু মোটেও ভালো লাগবে না। হালিম কিন্তু খুব বেশি ঘনও থাকে না, আবার খুব বেশি পাতলাও থাকে না। আমি একটা প্লেটের মধ্যে অল্প করে উঠিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এর মধ্যে আমি শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস দিয়ে দিব। হালিমটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসার মধ্যে ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার। স্বাস্থ্যসম্মতভাবে ঘরের তৈরি সব কিছুই। এটা হচ্ছে ইফতারের পর। ইফতারের পরে দেখুন আমার রান্নাঘরের কি হাল। বিশেষ করে বেসিনটা অনেক বেশি একদম মেসি হয়ে থাকে। শুধু আমারই না, এটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের রান্নাঘরের অবস্থা কিন্তু এরকমই থাকে। আমরা মেয়েরা কিন্তু ঘরের মধ্যে থেকে কম কষ্ট করি না, সেটা হয়তোবা যারা বাইরে থাকে কিংবা পুরুষ মানুষ তারা বুঝতে পারবে না। আসলে সারাদিন ঘরের মধ্যে অনেক কাজই করতে হয়, আর দেখতে দেখতে রোজা সবগুলো চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। আগামীকালকে আমাদের এখানে শবে কদর, কিভাবে যে রোজাগুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না, অনেক অনেক খারাপ লাগছে। আর শপিং ব্লগ শেয়ার করার কারণে আমার কিন্তু ব্লগগুলো জমে গিয়েছে। আমি হয়তোবা আজকেও একটা ব্লগ শেয়ার করতে পারি, যদি পারি তাহলে শেয়ার করব, আর না পারলে করব না। সে ব্লগটা দেখার আমন্ত্রণ রইল। কারণ রমজানের ব্লগ কিন্তু রমজানেই দিতে হয়, রমজানের বাহিরে কিন্তু দেওয়া যায় না। শপিং ব্লগগুলো শেয়ার করার কারণে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি। ভিডিও করেছি কিন্তু শেয়ার করতে পারিনি। আর আপনারা সবাই আমার শপিং ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেছেন। আমার ড্রেসগুলো, মিহির ড্রেসগুলো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি একটু ব্যস্ততার কারণে ঠিকমতো রিপ্লাই দিতে পারছি না, কেউ কিছু মনে করবেন না। এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি যদি রান্নাঘরটা ক্লিন করে ফেলি তখন যে আমার কি যে ভালো লাগে বলার মতো না। কাজ করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে সব কিছু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কাজ করতে অনেক বেশি শান্তি লাগে। আর আমাকে একটা আপু বলেছিল আমি সারাদিন কি করি এইরকম একটা ভিডিও শেয়ার করার জন্য রমজানের সময়। আসলে রমজান তো চলেই গেল, আমি সময় করে উঠতে পারিনি ভিডিওটা শেয়ার করার জন্য। এর জন্য আমি খুবই দুঃখিত। আপুর কাছ থেকে সরি বলে নিচ্ছি। আপু প্লিজ ক্ষমা করে দিও। আসলে ব্যস্ততার কারণে আমি সময় করে উঠতে পারছি না। আসলে রমজানের সময় কিন্তু তেমন সময়টা আসলে ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যায় সব মিলিয়ে। অন্যান্য সময়ের থেকেও পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিলাম। ইফতারের সময় হচ্ছে আমি বুট মুড়িগুলো খাইনি, শুধু ফ্রুট, তারপরে হচ্ছে জুস, তারপরে হচ্ছে হালিমগুলোই খেয়েছি, আর তেমন কিছুই খাওয়া হয়নি। সেজন্য বুট মুড়িগুলো এখন খেয়ে নিচ্ছি, অল্প করে নিয়েছি আমি, কারণ দেখা যাবে কি আমি এটাও খেতে পারবো না। আসলে বুট মুড়ি তেমন খাওয়া হয় না, বিশেষ করে মিহির বাবা খায় না বলে কিন্তু আমার খেতে ইচ্ছে করে না। সবাই মিলে যদি বসে বুট মুড়ি মাখা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আর আপনারা কারা কারা এরকম 9টা 10টার দিকে বুট মুড়ি খেয়ে থাকেন সেটা কিন্তু আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু 9টা কিংবা 10টার দিকে কিন্তু বুট মুড়ি খেতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটা জানাবেন আমাকে। আর আপনাদের রমজানগুলো কেমন গেল সেটাও আমাকে জানাবেন। বলতে বলতে কিন্তু রোজা সবগুলো চলে যাচ্ছে, অলরেডি চলেই গিয়েছে। আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগছে রোজাগুলো
যাওয়ার কারণে কেমন যেন লাগছে, আসলে বলে বোঝাতে পারবো না। আসলে একটা জিনিস কি, মানুষের হায়াত চলে যাচ্ছে যত দিন যাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। ঈদটাও কিন্তু একদম গায়ের উপরে। আসলে দেশের বাহিরে ঈদ কিন্তু অতটা বেশি ভালো লাগে না। আমি ওমানে এসেছি 6 বছর হবে। 6 বছরের মধ্যে আমি রোজার ঈদ, কোরবানির ঈদ একটাও কিন্তু বাংলাদেশে করিনি। সবগুলো আমার ওমানে করা হয়েছে ভাগ্যবশত। একটাও বাংলাদেশে হয়নি। অনেক বেশি মিস করি আমি বাংলাদেশের ঈদগুলোকে। আর বিয়ের পর থেকে তো আমি কোনোদিন বাবার বাড়িতে ঈদ করিনি একটাও। এই কষ্টটা কিন্তু মনের মধ্যে রয়েই গেল। যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বাংলাদেশ থেকে এসেছে। এগুলো হচ্ছে জহির আম্মু এনেছে। এগুলো বাংলাদেশ থেকে পাঠিয়েছে জহির আম্মুর জন্য। সেখান থেকে কিন্তু আমার ভাগেরগুলো জহির আম্মু নিয়ে হাজির হয়ে গেল প্রায় 11টার দিকে। এগুলো নিয়ে চলে এসেছে। এগুলো হচ্ছে লিচু। এখানে কিন্তু লিচু পাওয়া যায় কিন্তু অতটা বেশি ভালো না। আর কাঁকরোল। আর এখানে হচ্ছে ডালের বড়ি। ডালের বড়ি আপনারা কে কে খেয়েছেন সেটা কিন্তু জানাবেন। তো ডালের বড়ি দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কাঁকরোল আর হচ্ছে পটল দিয়ে রান্না করেছে, সেখান থেকে নিয়ে এসেছে। আর এটা হচ্ছে ভর্তা। আর এটা হচ্ছে কচু শাক, বাংলাদেশ থেকে পাঠিয়েছে। তো জহির আম্মু হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে। আমি এটা দেখে কতটা খুশি হয়েছি বলার মতো না। আমার কচু শাক অনেক বেশি ফেভারিট। আমার খুব খুব ভালো লাগে কচু শাকটা। এখানে কিন্তু কচু শাক পাওয়া যায় না। আর এটা হচ্ছে রসগোল্লা। যখনই বাংলাদেশ থেকে কিছু পাঠাবে তখন কিন্তু আমার ভাগেরগুলো জহির আম্মু রেখে দিবে। মিহি হচ্ছে এখন বসে বসে লিচু খাচ্ছে। লিচুগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, ও অনেক পছন্দ করেছে। আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে বাংলাদেশের জিনিস বলে কথা, সব কিছুই কিন্তু ভালো লাগে। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু বাংলাদেশটাকে কিন্তু অনেক বেশি মিস করি। আসলে বাংলাদেশের কিন্তু অনেক কিছুই বাহিরে পাওয়া যায় না, আবার অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। এখন হচ্ছে আমি রসগোল্লাটা খাচ্ছি। রসগোল্লাটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক মজার ছিল। আমি একটু মিহিকে দিচ্ছি। আর আমার মেয়েটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, ঠিকমতো খাবার দাবার খায় না। আর মিহি হচ্ছে জহির আম্মু ওকে ঈদে যে ড্রেসটা দিয়েছে সেটা পরেছে। বাংলাদেশের জিনিসের সাথেই এই ড্রেসটা নিয়ে এসেছে। এটা কিন্তু আমি গতকালকে শপিং ব্লগে শেয়ার করেছি। আসলে ব্লগটা আগে শেয়ার করা হয়েছে কিন্তু আজকেই এনেছে ড্রেসটা। শপিং ব্লগটা আগে শেয়ার করেছি, সেজন্য আপনারা আগেই দেখে ফেলেছেন এই ড্রেসটা। মিহিকে কিন্তু অনেক কিউট লাগছে এই ড্রেসটাতে। এই কালারটা কিন্তু ওকে অনেক ভালো মানায়। এই কালারের ও আরও একটা ড্রেস পরেছিল এর আগে। ও তো মহা খুশি ড্রেসটা পেয়ে, সাথে সাথে পরে ফেলেছে আর খুলছে না। অনেক কষ্ট করে আমি খুলেছি, বলেছি তুমি ঈদের সময় এটা পরবে। বেশিরভাগ সময় হচ্ছে আমি ইফতারের পরে ভাত খাই না, কারণ ইফতার করা হয়, আবার যেগুলো খাওয়া হয় না ইফতারের সময় সেগুলো কিন্তু 9টা কিংবা 10টার দিকে আবার খাওয়া হয়। এরপরে হচ্ছে আবার ভাত খেতে ইচ্ছে করে না, আবার সেহরিতে খেতে হয়। সেজন্য আমি কখনো রোজার সময় ভাত খাই না। কিন্তু আমি কচু শাক দেখে, ভর্তা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি ভাত রান্না করেছি। এখন আমি খেতে বসে গেলাম এক থালা ভাত নিয়ে। আপনারা হয়তো বা ভাতের পরিমাণটা দেখে বুঝতে পারছেন আমি কতগুলো ভাত নিয়েছি। আর কচু শাকটা যে কতটা মজা হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেক অনেক মজা হয়েছে, অনেক ভালো রান্না করেছে জহির আম্মু কচু শাকটা। আসলে ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু শাকটা রান্না করা হয় অনেক মজা হয়। আরও একবার খেয়েছিলাম আমি, তখনও কিন্তু অনেক ভালো লেগেছে।
এখন হচ্ছে আমি ডালের বড়িগুলো নিচ্ছি। এগুলোও কিন্তু অনেক ভালো লেগেছে, বিশেষ করে কাঁচা মরিচের তরকারিটা। আমাদের চট্টগ্রামে কিন্তু কাঁচা মরিচের তরকারিটাই খাই, কিন্তু মিহির বাবা খাই না বলে কিন্তু আমি রান্না করি না। আমাকে অনেক আপুরা কিন্তু জিজ্ঞেস করে চট্টগ্রামে কেন আমি কাঁচা মরিচের তরকারিটা রান্না করি না। মিহির বাবা পছন্দ করে না সেজন্য। এটাও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।